হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা তো হওয়ারই ছিল। আমরা কি নতুন কিছু দেখলাম? একদম না। কিন্তু দেখলাম তো একটা নতুন করে ড্রামা। সেটা কি না, নতুন বিবাহ অভিযান। যাই হোক, বিবাহ অভিযান কি অমুক অভিযান আমার জানার দরকার নেই, কিন্তু একটা সুন্দর নাটক আমাদের সামনে পরিবেশিত হলো, যেটা কিনা আমরা আগে থেকেই জানতাম। কি করে জানলাম জানি না ভাই, কিন্তু একে দেখে এর সিচুয়েশনগুলো বারবার আমাদের যেন পরপর চোখের সামনে চলে আসে যে এটার পর এটা হবে, ওটার পর ওটা হবে। আসলে যদি মানুষ বা কোনো ব্লগার কারোকে নকল করে, তাহলে কিন্তু এই সিচুয়েশনগুলো আমাদের পরপর মনে পড়ে যায়। দেখবে অনেক সিনেমাতেই শুরুর সময়ই আমরা বুঝে যাই এর এন্ডিংটা কী হবে। ঠিক সেরকম এর এন্ডিংটা আমাদের যেন অনেক ক্ষেত্রে জানা জানা মনে হচ্ছে। এখনও কিন্তু এন্ডিং হয়নি, পিকচার আবি বাকি হ্যাঁ, কারণ সাসপেন্স এখন হচ্ছে, তোমার থ্রিলার চলছে যে কি হবে, শেষে কি হবে, যেটার জন্য এই নাটকটা সৃষ্টি হয়েছে, সেই নাটকের এন্ডিংটা কি হবে। এখন এই নাটক তো তৈরি হয়েছিল অন্য কিছুর জন্য, কিন্তু সেটার মাত্রাটা নিয়ে এসছে অন্য কিছুতে। এইবার শেষটা হবে ঠিক কোন জায়গায় গিয়ে, সেটা হলো দেখার। বাদবাকি সবটা আমাদের কাছে আগে থেকেই জানা, ঠিক আছে। এই যে নতুন ফ্ল্যাটে যাওয়া হলো, তাতে আমরা প্রত্যেকেই বলেছিলাম এই যাত্রাটা আমাদের চেনা জানা, এবং এখানে কেউ একা নেই, এর সঙ্গে আরও লোক রয়েছে। যেখানে কিনা ফ্ল্যাটটা একা ছিল না, কেউ একা বসবাস করেই নি, সেখানে সে একা থাকবে কি করে, ঠিক আছে। তো সেটাই কারণ। আবার এখন আমাদের সামনে আসছে যেটা আমরা আগে বলেছিলাম যে একা ছিল না, একা থাকা সম্ভব না, সেখানে তার অবভিয়াসলি তার হাজবেন্ড যাতায়াত করছে। তো সেটাই এখন নতুন করে প্লেস করা হচ্ছে আমাদের সামনে যে এখন থেকে করবে, অর্থাৎ 24 দিন পর থেকে করবে। আমরা যেটা বলেছিলাম 24 দিন আগে থেকেই করছে, সেটা এখন 24 দিন পর থেকে শুরু হবে, ঠিক আছে। দেখো এখনও কিন্তু তোমরা এই যে তোমার কন্ট্রোভার্সি ভিডিও আসছে বা তোমার ডেইলি ব্লগ আসছে বা আসবে, তাতে কিন্তু তোমরা কখনোই বুঝতে পারবে না যে কেউ সেখানে আছে বা থাকছে, ঠিক আছে। হয়তো কখনো তোমাদের বা আমাদের দেখানো হবে, তখন আমরা সেগুলোকে নিয়ে দেখবো, বলবো, শুনবো, ঠিক আছে। তো সেটা যাই হোক, এবার চলে আসি কি দেখলাম। পরে কি দেখবো সেটা পরে দেখে বলবো, আগে কি দেখলাম। এর আগের ভিডিওতে অবভিয়াসলি তোমরা দেখেছো, আমি বলেছি যে শ্বশুর বাড়িতে এসেছে, তার রিয়াকশন এবং তার ফলটা কি হবে, অর্থাৎ 15 দিন এখানে 15 দিন ওখানে, এরকম একটা সিচুয়েশন আসতে চলেছে। এই অবধি আমার বলা। এইবার কি হলো, রাতটা তো কাটলো, রাতটা কাটলো কি খেয়ে না, রুটি আর তরকা খেয়ে। যদিও শাশুড়ি মা রান্না করবেন বলেছিলেন। ভাবো কতটা নির্লজ্জ হলে কোনো ছেলের বউ বলতে পারে শাশুড়ি মা বলেছে তোদের জন্য কি ভাত বসাবো। আচ্ছা, তোমরা কোন মানে যারা দেখছো আমায়, তারা যারা যারা এখনও শাশুড়ি নিয়ে রয়েছে, যদিও আমার ভাগ্যে এখন শাশুড়ি নেই, শাশুড়ি মা নেই, সেই জন্য বলছি যাদের যাদের শাশুড়ি আছে তারা বলো তো যে কারা এইরকম, যারা কিনা শাশুড়ি রান্না করে দেয় আর তোমরা খাও। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে শখের রান্না করলেও সেটা হলেও হতে পারে, কিন্তু যেখানে ছেলের বউ চলতে ফিরতে লাফাতে ঝাপাতে পুরোপুরি পারে, সেখানে একজন বয়স্ক শাশুড়ি বলছে আমি রান্না করে দিচ্ছি তোমরা খাও। কোথায় ছেলের বউটার উচিত ছিল না যে ঠিক আছে আজকের রান্নাটা আমি করি, বা রান্নার ব্যাপারটা আমি দেখছি, আপনাদের আজকে রান্না করতে হবে না, আমি রান্নাটা করছি, যেটা কিনা আমরাও খাবো আপনিও খাবেন। এটার মধ্যে দিয়ে কিন্তু কখনো যায় না, যা আসে ওপর থেকে দাক্ষিণ্য আসে, অর্থাৎ রান্না বান্নার রীতিমতো নিচে পার্সেল হয়। কেন? আরে মায়ের হৃদয় তো, সে সবসময় ভাবে আমি এটা খাবো, আমার ছেলেটা কি খাচ্ছে, এটা তার মনে হয়। আরে সে তো ভাবছে যে আমার ছেলের বউ যে কতটা মশলাদার খাবার খায় আর কতটা রিচ খাবার খায়, যেটা খেলে কিন্তু নিত্যদিন যে কাজে যায়, খাটনি খাটে, অন্তত এরকম শপিং মলে চাকরি করে যারা, প্রচণ্ড খাটনি কিন্তু সেখানে, এই পুজোর সময় তো আরও বেশি। এবং তোমার বলতে গেলে যতক্ষণ ডিউটি থাকে ততক্ষণই প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, যেটা কিনা সত্যিকারে ভীষণ কষ্টে। তো সেখানে যদি এইরকম রিচ খাবার এরা ডেইলি খায়, তো তাদের শরীর কিন্তু বেশি দিন টিকবে না, আর ওই খাটনিও কাটতে পারবে না। সেক্ষেত্রে যার মা, মানে ছেলের মা, অবশ্য করেই তার ছেলের স্বাস্থ্যের কথাই ভাববে, তো সেই ভেবে সেই রকম টাইপের রান্নাবান্নাই কিন্তু ওপর থেকে আসে। দেখতেই পেলাম বেশ রান্না বিভিন্ন পদে, কিন্তু হালকা পাতলা। তো সেই রান্না আর এই বরবেচুনির রান্না আকাশ পাতাল তফাৎ। সবেতেই শুকনো লঙ্কা, অর্থাৎ শুকনো লঙ্কা, লাল লঙ্কা, এগুলো খেলে কিন্তু পেটের রোগ বা পেটের ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিক। রোজ রোজ খাওয়াটা মোটেও উচিত না। আমি কালে ভদ্রে খেলাম, ছুটির দিন একদিন রান্না করলাম, এটা কিন্তু হতে পারে। বাদ বাকি রেগুলার বেসিসে রান্না, ভাবতে পারো, তোমরা তো দেখছো, আমিও দেখছি, তো দেখেই বলছি, না দেখে বলছি না। তো সেখান থেকে নির্লজ্জ বৌমা হলে আর কি হবে, শাশুড়ির তো কিছু করার নেই, কারণ ছেলে যেখানে বৌমার পায়ের তলায় রয়েছে, মানে বৌমার আঁচল ধরে রয়েছে, সেখানে তো ছেলে শাশুড়ি কিছু করার নেই। এই বৌমাটি তার স্বামীকে ভালোই পকেটস্থ করে রেখেছে। কেন বলো তো? কারণ ছেলেটির কোনো মানে বরের কোনো ক্ষমতাই নেই। সে জানে এ অনেকটা সেই স্যান্ডির মতো, সে আমার বউ যাই করুক আমার বউকে ছাড়া চলবে না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দেখো, আমরা সংসার ভাঙার কথা বলি না, অলওয়েজ বলি যে মানে ঘটনাই ঘটুক না কেন, সেই ঘটনা মিটিয়ে সবাই একসাথে হয়ে যাও। যার দোষ যার ত্রুটি তার সেটাকে সংশোধন করে নাও, করে নিয়ে সবাই একসাথে থাকো, নিশ্চয়ই। কিন্তু যেখানে ঘটনা ক্রিয়েট করা হয়েছে, ইচ্ছে করে এইভাবে দেখানো হচ্ছে, সেখানে তো বলতেই হয়। তো সেই জায়গা থেকে তো বরের তো হেভি খুশি, বউয়ের সঙ্গে আবার তাকে দেখা যাবে, হ্যাঁ স্বাভাবিক। তো দেখা গেল, এবং একটা নাটক ক্রিয়েট করা হলো, সিঁদুর দান, শাখাপলা পরানো। আচ্ছা আমি বলি, তোমরা যারা হিন্দু মতে বিয়ে করেছো, তো তাদের কারা আছো গো যাদের শাখাপলা বিয়ের সময় বর এসে পড়ায়?
আমাদের তো পড়ায় না, আমাদের শাখারি এসে শাখা বলা পড়ায় এবং বিয়ের আগের দিন পড়ায়। আমাদের বিয়ের আগের দিন পড়ে আসতে হয় শাকের দোকান থেকে, বা বাড়িতে শাখারি এলো এসে পড়ায়, যেমন আমার বাড়িতে এসে পড়িয়েছে, ঠিক আছে? তো সেই রকম। আর সিঁদুরদানটা তো স্বামী করে, সেটা তো ছেড়ে দাও, কিন্তু এই শাখা বলাও স্বামী পড়াবে, এই জিনিসটা কি? এরম তো বিয়ের সময় হয় না। তাহলে সেটাকে কেন এখানে ক্রিয়েট করা হলো? স্বামী বললো, আমি শুনলাম, আবার স্বামীকে দিয়ে আমি সেই কাজটা করিয়ে চাললাম। অর্থাৎ তুমি যখন বলেছো তুমি এটা করতে বাধ্য, ঠিক আছে? এটা বোঝাবার চেষ্টা করলো। অর্থাৎ তার যে কতটা তার হাজব্যান্ডের উপর প্রতিপত্তি, যদিও আমি এখানে ওই ভেড়া ভোধা এগুলো বলতে চাইছি না, আমি কাউকে অপমানসূচক কথা বলতে চাই না, কিন্তু সত্যি করে আজকে বলতেই হয়, যারা এর হাজব্যান্ডকে ভেড়া ভোধা এগুলো বলে তারা খুব একটা ভুল বলে না, কিন্তু আমার বলার দরকার নেই, তাই আমি বলছি না, কিন্তু তাদেরকেও আমি সহমত না জানিয়ে পারছি না। অ্যাকচুয়ালি এদের এই হাজব্যান্ডকে তাই বলতে হয়। না হলে এইরকম উচ্ছৃঙ্খলতা দেখেও যে হাজবেন্ড তার স্ত্রী মানে সব জিনিস মাফ করে দেয় এবং তার সঙ্গেই থাকতে চায় এবং তাকে কোনো রকম শাসন করে না, শাসনই বলবো, কারণ এগুলো অত্যন্ত উচ্ছৃঙ্খলতার পরিচয়। একটা ড্রিঙ্ক করা এটা কিন্তু ইজি গোয়িং নয়। এগুলো করা মানে আমরা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে এগুলো করি না। এটা যথেষ্ট একটা হীন প্রবৃত্তির কাজ। সেখানে তার বর এটা নিয়ে না কোনো উচ্চবাচ্য কোনো কিছু করলো এবং হেসে হেসে বউকে সমর্থন করছে, একবারও বলছে না যে এইগুলো তুমি করেছো যার ফলে আমাদের যথেষ্ট প্রেস্টিজ ডাউন হয়েছে। এটা নিয়ে কোনো কথোপকথন নেই। তার শ্বশুর শাশুড়িও কি এটা নিয়ে কিছু বলেছে? না, কি বলাটা আমাদের দেখায়নি। অবাক লাগছে, এটা কোন ফ্যামিলি? আর যদি এই ব্যাপারটাই শ্বশুরবাড়ির প্রতিটা মেম্বার, অর্থাৎ শ্বশুর শাশুড়ি সহ স্বামী বলো ননদ বলো প্রত্যেকে এবং পাড়া প্রতিবেশী যারা একে দেখে সমস্ত জিনিস দেখেও একে সমর্থন করছে, তো জানতে হবে একে যারা সাপোর্ট করছে তারা প্রত্যেকেই এই ধরনের অভ্যাসের সঙ্গে পরিচিত। তো এখন তো মনে হচ্ছে শুধুমাত্র বর বেচুনি ড্রিঙ্ক করে না, বর বেচুনির বরও বর বেচুনিকে সঙ্গ দেয় আমার মনে হচ্ছে, কারণ না হলে এত নিরুত্তাপ থাকতে পারে না। অনেকেই বলছে এগুলো এদের মধ্যে চলে, তো চলাই স্বাভাবিক মনে হয়, কারণ বউ যেখানে এতই উদ্দাম উচ্ছৃঙ্খল সেখানে বর কি করে নিরুত্তাপ থাকতে পারে? খানিকটা ভেজা বিড়ালের মতো আমাদের সামনে দেখানো হয় যে একজন অত্যাধিক বোল্ড, আরেকজন একদমই চাপা স্বভাবের। অ্যাকচুয়ালি আমার মনে হয় পর্দার ওপারে ব্যাপারটা কিছু আলাদাই। যাই হোক, সিনেমাটা তো ঘটার পর খাওয়া দাওয়ার আমাদের দেখানো হলো না, তারপরে সব থেকে সারপ্রাইজিং বউকে ফ্ল্যাটে ছাড়তে যাওয়া। আরে বাস, বউ একা ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাট গুছিয়ে ফেললো, বউ একা গিয়ে খাট কিনে ফেললো, বউ একা গিয়ে মানে বাপের বাড়ির লোকজন গিয়ে এসি লাগিয়ে ফেললো, বউ একা ওই ফ্ল্যাটে বিরাজ করলো। আজকে বরের তার বউকে ফ্ল্যাটে ছাড়তে যেতে হচ্ছে। আসলে এটা আমাদের চোখের সামনে আজকে এলো। এতদিন সমস্ত টাইমেই বর পাশে ছিল, আর পাশে না থাকলেও আরও লোকজন থাকতে পারে। একা কখনোই এই বর বেচুনি এতটা রাস্তা সাফার করেনি, কোনো সময়ই করেনি, ঠিক আছে? তার মানে বুঝে দেখো, আজকে আমাদের এরা যতটাই দেখাবে আমরা ঠিক ততটাই দেখব, বাদ বাকি আমাদের অনুমান করেই চলতে হয়। আজকে দেখিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, আর যদি না দেখাতো আমরা দেখতে পেতাম না, ঠিক আছে? এটাই হলো কথা। ফ্ল্যাটে গেছে বর, কিন্তু বরের মধ্যে কোনো রকম তোমরা মানে নতুন জায়গায় এসছি, নতুন ঘুরে ঘুরে দেখছি, এরকম কিছু দেখতে পেলে? একদম না। বলবে সে তো ভিডিও মারফত পুরোটা দেখেই নিয়েছে, আগে থেকেই জানে। আরে ভাই, সে আগে গেছে। হ্যাঁ, আমি ফ্ল্যাট নেব, আমার গার্জিয়ান তো আমার হাজবেন্ড, তো হাজবেন্ডের সই ছাড়া ফ্ল্যাটটা ভাড়া নেওয়া যায়? বলো না তোমরা, যায় না। কিন্তু তার হাজবেন্ডকে তার সঙ্গে যেতেই হবে, তবেই সে সেই ফ্ল্যাটটা ভাড়া হিসেবে পাবে। বলবে আমার বাবা ছিল, ঠিক আছে, কিন্তু বাবা এখানে গার্জিয়ান না। এখানে টিনুর মতো ব্যাপার হয়নি, এখানে তার হাজবেন্ড তাকে টোটালি প্রথম থেকে সাপোর্ট করে গেছে। এবং আমরা এই সিনও দেখেছি যেখানে বাবা মেয়ে জামাই একসাথে বসে কথোপকথন করছিল, আমাদের মিউট করে দেখানো হয়েছে। তো সেখানেই সমস্ত আলাপ আলোচনা কি আগেই করা হয়ে গেছিলো, এবং সমস্ত ঘটনার পেছনে যে হাজবেন্ড ছিল, হাজবেন্ডের সাপোর্ট ছিল, সেটা তো আমরা জানি। আমাদের বোঝানোর দরকার নেই, বা আমাদের বলবো না এরকম বলারও দরকার নেই, আমরা টোটালটাই বুঝতে পারছি। আরে ভাই, নতুন অ্যাসেট, সেখানে বরের সায় না থাকলে হয়? আরে হয়ে রইলো, অসুবিধা কি আছে? অ্যাসেটের তো কোনো বিকল্প নেই। আজকে আমি রাখলাম, ভবিষ্যতে সেটাকে আমি সেল করে দিলাম। আরে ভাই, একটা টাকা ট্রান্সফরমেশন হয়ে রইলো, তাই না? হ্যাঁ, যেটা কিনা টাকাটা রাখাটা অনেক দুরূহ ব্যাপার। ব্যাংকে রাখলে তার ট্যাক্সের ব্যাপার থাকে, অমুক তমুক অনেক কিছু থাকে। সেখানে আমি যদি একটা অ্যাসেট করে রাখি তাহলে কিন্তু সেটা রিভ্যালুয়েশন হয়। তো যাই হোক, এই জিনিসটা চিন্তাভাবনা করেই করা হয়েছে, এবং অনেক চিন্তাভাবনা করে করা হয়েছে, ভবিষ্যৎ ভেবে কাজ করা হয়েছে। এরপরে যেটা আমরা দেখতে হয়তো চলবো, যেটা আমাদের বলা হচ্ছে ফিউচার প্ল্যানিং, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং। তো সেটা কি হতে চলেছে বা কি হবে, আদৌ হবে নাকি? আর দেখো, সেই ব্যাপারে আমি কোনো আমার অনুমান লাগাবো না, কারণ আমি সবসময় চাইবো যে একজন দম্পতি যখন ফ্যামিলি প্ল্যানিং করে তো সেটা যেন সাকসেস হয়। কারণ দেখো, একটা সন্তান মানুষের জীবনে অনেক কিছু সেটা না হলে যেন একটা সম্পূর্ণতা পায় না। এই যে স্বামী স্ত্রীর বন্ডিং ভালো তো ভালো, এর মধ্যে যদি কোনো সন্তান এসে যায় তো সেই বন্ডিংটা যে আরও কতটা দৃঢ় হয়, সেটা কিন্তু পোষ্যকে দিয়ে এরা দেখাচ্ছে বটে, কিন্তু অরিজিনালি যেটা হবে নিজেদের সন্তান বলে সেটা সাংঘাতিক
হওয়ার কথা, একমাত্র হয়নি এই আমাদের বাচ্চার বাবা আর টিনু। অবাক লাগে, কারণ এদের মধ্যে তো কোনো ভালোবাসাই ছিল না। তো ভালোবাসা না থাকার জন্য সে সন্তান হোক আর না হোক, বন্ডিংটা তৈরিই হয়নি, তার জন্য যে কোনো সময় ভেঙে যেতে পেরেছে, ঠিক আছে। আর এদের মধ্যে ভালোবাসা আছে। আজকে যাই হোক, যে জিনিসই হোক, সে তোমার বরবেছুনির বর অপারগী হোক, বউ ছাড়া না চলতে পারুক হোক, সে বউয়ের সঙ্গ চায়, হ্যাঁ, তো তার জন্যই বউ তার সঙ্গে রয়েছে, এটাই হলো কথা। বাদবাকি বরবেছুনির বর যে বউ যা করুক সেটা মেনে নেয়, সেটা তো তাকে দেখলেই বোঝা যাচ্ছে, কোনো কিছুতেই তার আপত্তি নেই। মোটামুটি ঘাড়তারা হলেও একসময় হার মানতে বাধ্যই হয়। যাই হোক, এটুকুই দেখলাম। বিশাল নাটক একটা আমাদের সামনে চলে এলো, যে নাটকের একটা নতুন পর্ব শুরু হতে চলেছে। একটা দেখো, 24 দিন ধরে আমি একা আছি করে কিছু ভিউজ আর্নিং হলো। এরপর আমি শ্বশুরবাড়ি গিয়ে একটা আবার ভিউজ কামালাম। এইবার কবে বর আসছে, কবে আসছে না, কবে আসছে না, এইভাবে কিছুদিন কাটবে। তারপরে কি হবে এবং কতটা ভগবান এর সহায় হবে যদি সেই ব্যাপারটা ঘটে, তো এর একেবারে সোনায় সোহাগা। এবং আমি বলবো ঘটনাটা ঘটুক ভাই, এই জিনিসটার ব্যাপারে আমি কখনোই বিরোধিতা করতে পারবো না, কারণ এটা ঘটুক। এটা ঘটলে হয়তো মানুষটার আমূল পরিবর্তন হতে পারে, এই নাটকীয়তার হয়তো বা অবসান ঘটলো, হয়তো বা নিজেকে চেঞ্জ করলো। কারণ যে নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে, প্রত্যেকে বলছে অমুক জায়গায় যাও, চান্স পেয়ে যাবে, সেখানে অ্যারোগেন্টলি উত্তর দিচ্ছে চান্স দিন আমি যাবো, মানে এর লজ্জা নামক জিনিসটা ভীষণই কম। কারণ বলে না, দেওয়ালে পিঠ ঠেকে গেলেও আমি ঘুরে দাঁড়িয়ে বার করতে পারি। তো এই জিনিসটা এর মধ্যে প্রচুর, মানে অ্যাডাম্যান বলতে পারো। সেই অ্যাডাম্যানের জন্যই আজকে এইভাবে বারবার ঘুরে দাঁড়াতে পারছে। আর গায়ের চামড়া মোটা, এক্স্যাক্টলি গায়ের চামড়া মোটা, প্রচুর নিজের চরিত্রকে খারাপ করে রেখেছে বিভিন্ন জায়গায়। নাহলে পরপুরুষের প্রতি এদের আসক্তি হয় কী করে জানি না। আরে বন্ধু থাকতেই পারে, আমি অতটাও অর্থোডক্স নই, ছেলেদের মেয়ে বন্ধু বা মেয়েদের ছেলে বন্ধু থাকতেই পারে, কিন্তু আমরা সাংসারিক যখন হয়ে যাই না, সংসারের মধ্যে চলে যাই, তখন আর এই বন্ধুত্বটাকে প্রাধান্য দেওয়া যেতে পারে না। ওটা একটা অন্য সময় হয়ে থাকে, কলেজে, স্কুলে, কোচিংয়ে হতেই পারে, কি অফিসে চাকরি করাকালীন হতেই পারে। কিন্তু আমরা যখন সংসারে বিজি হয়ে যাই, তখন কিন্তু এই বন্ধুত্বটা প্রায়োরিটি পায় না, ঠিক আছে। কারণ তখন হয়ে যায় ফ্যামিলি ফ্রেন্ডসদের আনাগোনা, যে আমাদের দুজনের বন্ধুটাই তখন কাম্য হবে। এমন নয় যে আমার আলাদা করে কোনো বন্ধু থাকবে আর তার সঙ্গে আমার আলাদা করে চ্যাটিং করে কথা বলতে হবে, কারণ এরকম তো প্রয়োজন হওয়ারই দরকার নয়, তাই না। যদি বা কথা বলি, তার সঙ্গে সেরকম ইন্টিমেট কথা বলবো না যেখানে কিনা আমার কথাটাকেই খুব দৃষ্টিকটুভাবে নেওয়া হয়, তাই না। আমার সব জায়গায় নিজের ডিগনিটি দিয়ে চলতে লাগবে, কারণ আমার একটা সম্পর্কের মানে একটা কি বলবো, দায়রা আছে। সেই দায়রাটা আমি কখনোই পেরিয়ে যেতে পারি না, ঠিক আছে। হাজবেন্ডের সঙ্গে যেভাবে কথা বলা যায়, সেভাবে বন্ধুর সাথে কথা বলা যায় না। আবার বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায়, সেভাবে ঠিক হাজবেন্ডের সঙ্গেও কথা বলা যায় না। সবার সঙ্গে কিন্তু একটা আলাদা আলাদা পরিসরে আমাদের থাকতে হয়। এবং সবথেকে বড় কথা, যে আমার বন্ধু, তাকে কিন্তু আমি বন্ধুর মতোই দেখবো, তার বাইরে না। এটা করলেই কিন্তু বিপদ মানে আমি নিজের সম্মান খোয়াবো, আর কিছু না। আমি যাকে বলছি সে তো আমাকে বুঝেই নিচ্ছে, তো তার চোখে আমি একরকমভাবে তৈরি হয়ে যাচ্ছি। সে ভেবে নিচ্ছে দেখো সে কতটা খারাপ, তার চরিত্র কতটা নিচে। তো এই জিনিসটাই তো আমাদের প্রত্যেকের কথা বলতে গিয়ে নিজের প্রেস্টিজটা বুঝে চলতে হবে, যে কতটুকু কথা বললে জিনিসটা মানে কি বলবো, নেগেটিভ দেখাবে না, একটা পজিটিভ, একটা সুস্থ সম্পর্কের কথোপকথন বোঝা যাবে, তাই না। এইটুকুই, আর বেশি কিছু না। কারণ আমি অনেক কিছুই ক্লিয়ারলি হয়তো বলতে পারলাম না, যেগুলো দেখেছি বিভিন্ন চ্যাটের মাধ্যমে, অমুক ইমোজি তমুক ইমোজি, এই ইমোজিগুলো সব কিছু কিন্তু সবাইকে দেওয়া যায় না, এর কিন্তু একটা মিনিং আছে, তো মিনিং বুঝে চলতে হয় ভাই। এমনি কমেন্টসেও যদি কোনো মহিলা কমেন্টস করে, যদি আমরা বুঝতে পারি, এখন কে মহিলা কে পুরুষ তো বোঝা যায় না, অনেকেই বরের আইডি দিয়ে আসে, অনেকে বউয়ের আইডি দিয়ে আসে, তো বোঝা যায় না। তো আমরা যতটুকু বুঝি এ মহিলা এ পুরুষ, তো তাদের সেভাবেই ইমোজি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। কোনো পুরুষ এসে আমাকে কমেন্টস করলো, আমি সেখানে লাভ রিয়াক্টস দিলাম, আমি সাধারণত চেষ্টা করি দিতে না। এবার সম্পর্কের উপর নির্ভর করে, মানে কেউ আমায় আন্টি বলছে, কেউ আমায় দিদি বলছে, তো সেখানে দেওয়া যায়, হ্যাঁ। কিন্তু কেউ আমাকে আপনি করে বলছে, সেখানে আমি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ কি বলতো, একটা হয় না, একটা কি বলবো, দায়রা মেনটেন করতে হয়, তো সেটাই করার চেষ্টা করি। তারপরে এখন অতটাও চিন্তাভাবনা করি না, কিন্তু তবুও করতে হয়। ওই করি না বললেও চলবে না, সেটাও বুঝেই করতে হবে। এখন যদি ফেক আইডি থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের হাতে নেই, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তবে ড্রামা চলবে, আর করছেই তো তাই জন্য ব্লগিং চ্যানেল দাঁড় করাবার জন্য এই ড্রামাটা ক্রিয়েট করেছে। এবার সেই ক্রিয়েশন থেকে তোমার কন্ট্রোভার্সি চ্যানেলটাও চলছে। অর্থাৎ দেখো, যেখানে কন্ট্রোভার্সি টপিক নিয়ে আমাদের ভাবতে হয়, কাল কী করবো, পরশু কী করবো, সেখানে নিজের টপিক নিজে তৈরি করে নিচ্ছে। অর্থাৎ আমি ডেইলি লাইফে এমন কিছু দেখাবো যেটা নিয়ে অন্য কেউ বলবে, তো অন্য কেউ যখন বলবে সেটাকে নিয়ে আমি তাকে বলবো, বুঝতে পারছো। মানে কখনোই টপিক এর হাতছাড়া হবে না। এটা কিন্তু খুব ভালো একটা মাথা খাটিয়ে কন্টেন্ট বার করেছে, যেটা যার গুণ সেটা তাকে বলতেই হবে। তবে হ্যাঁ, এটা করতে গিয়ে যে নিজের কতটা সম্মানহানি করেছে, সেটা ভাবলে হয়তো আমরা এই পথে কোনোদিনই হাঁটতে পারবো না। তো এটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওয়ে আবার আসবো তোমাদের সামনে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।